বিশ্বব্যাপী ফিলিস্তিনপন্থী যে তৎপরতা চলছে তা ইরানের ইসলামী বিপ্লবের মাধ্যমে অনুপ্রাণিত বলে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ ইলুজমা খামেনেইর মন্তব্য। বাংলাদেশকে ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই সাম্প্রতিক সহিংসতা, বললেন প্রধানমন্ত্রী। সহিংসতার কারণে ইন্টারনেট বন্ধ হয়ে গেছে, দাবি পলকের। বাংলাদেশের সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন সম্পর্কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে বক্তব্য দিয়েছিলেন তার পক্ষে শক্ত অবস্থান নিলেন মমতা ব্যানার্জি। এবং গাজার দের আল বালা এলাকার একটি ফিল্ড হাসপাতালে ইসরায়েলের বিমান হামলায় কমপক্ষে ৩৫ ফিলিস্তিনির শাহাদাত, বেশিরভাগই নারী ও শিশু। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ ইলুজমা খামেনেই বলেছেন, বিশ্বব্যাপী ফিলিস্তিনপন্থী যে তৎপরতা চলছে তা ইরানের ইসলামী বিপ্লবের মাধ্যমে অনুপ্রাণিত। ফিলিস্তিনিদের পক্ষে চলমান তৎপরতার ভূয়সী প্রশংসা করেন সর্বোচ্চ নেতা। তেহরান প্রদেশে ইরানের ১২,০০০ শহীদের স্মরণে আয়োজিত এক সমাবেশে সর্বোচ্চ নেতা একথা বলেন। সর্বোচ্চ নেতা ৮ বছরের পবিত্র প্রতিরোধ যুদ্ধে ইরানি যোদ্ধাদের বীরত্বপূর্ণ ভূমিকার ব্যাপক প্রশংসা করে বলেন, তারা পবিত্র প্রতিরক্ষার সময় ইসলামী প্রজাতন্ত্রের ভেতরে ও বাইরে প্রতিরোধ এবং সহনশীলতার বার্তা পৌঁছে দিয়েছিল। আয়াতুল্লাহ খামেনেই বলেন, আজকে সারা বিশ্বে ফিলিস্তিনের পক্ষে যে স্লোগান এবং অবস্থান দেখা যাচ্ছে, এই একই স্লোগান ও অবস্থান ছিল মরহুম ইমাম খোমেনির মধ্যে। তার সেই স্লোগান এবং অবস্থান ধারণ করেছিল ইরানের জনগণ। ইরানের সেনাবাহিনী ইসলামী প্রজাতন্ত্র রক্ষায় নিজের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইরানের কসম খাওয়ার শত্রুরা যেন জেনে রাখে তাদেরকে ইরানের কোনো ক্ষতি করার অনুমতি দেওয়া হবে না। ইরানের ইসলামী শাসন ব্যবস্থা বিরোধী সন্ত্রাসী গোষ্ঠী MKর ইরান বিরোধী এক অভিযানের ৩৬তম বার্ষিকী উপলক্ষে শুক্রবার এক বিবৃতিতে সেনাবাহিনী ওই হুঁশিয়ারি উচ্চারণ করে। বিবৃতিতে আরও বলা হয়েছে, সেদিন MKর বিরুদ্ধে অভিযান চালাতে ব্যর্থ হলে তারা ইরান দখল করে নিতে পারত। বিবৃতিতে বলা হয়, MKO সন্ত্রাসীরা ভেবেছিল ১৯৮০ সাল থেকে ইরাকের চাপিয়ে দেওয়া ৮ বছরের যুদ্ধের কারণে ইরান দুর্বল হয়ে গেছে। এই অবস্থায় ইরানে ঢুকে পড়তে পারলেই দেশটি দখল করে নেওয়া যাবে। কিন্তু সন্ত্রাসী গোষ্ঠীকে সেদিন এমন শিক্ষা দেওয়া হয় যে এটি আর কখনো এমন বেপরোয়া হামলা চালানোর কথা কল্পনাও করেনি। গাজা উপত্যকার অসহায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ইয়েমেনের লাখ লাখ মানুষ গতকালও দেশটির রাজপথে নেমে এসেছে। ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে প্রতি শুক্রবার ইসরায়েল বিরোধী বিক্ষোভ করে আসছেন ইয়েমেনের বিপ্লবী জনতা। রাজধানী সানায় গতকালের বিক্ষোভে অন্তত ২০ লাখ লোক সমবেত হয়েছিলেন এবং তারা ইসরায়েলের বিরুদ্ধে আরও বড় ধরনের প্রতিশোধমূলক হামলা চালানোর জন্য ইয়েমেনের সেনাবাহিনীর প্রতি আহ্বান জানান। টানা ৪০তম সপ্তাহের মতো অনুষ্ঠিত এই বিক্ষোভে লাখ লাখ মানুষ ইয়েমেনের পাশাপাশি ফিলিস্তিনি পতাকা বহন করেন এবং তারা ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে স্লোগান দেন। বিক্ষোভকারীরা বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েল বিরোধী যে অভিযান চালাচ্ছে তার প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে এবং এই হামলা যেন জোরদার করা হয়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যের শর্টওয়েভ ২৫ মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে আগের মতো ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই এমন সহিংসতা চালানো হয়েছে। আজ সকালে পঙ্গু হাসপাতালে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় আহতদের দেখতে গিয়ে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আন্দোলনের নামে এতগুলো পরিবারের ক্ষতি হলো, এর দায়িত্ব কার?
এর বিচার দেশবাসীর কাছে চাই। এ সময় সরকার আহতদের চিকিৎসার সব ধরনের ব্যবস্থা করবে বলেও জানান শেখ হাসিনা। পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আহতদের খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। তিনি আহতদের সুচিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। এর আগে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে আহতদের দেখতে শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, সরকার দেশে ইন্টারনেট বন্ধ করেনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। আজ প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানে একথা বলেন প্রতিমন্ত্রী। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে ঘিরে শুরু হওয়া সংঘর্ষের মধ্যে গত ১৮ জুলাই রাত ৮:৩০টার পর থেকে দেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের সংযোগ বন্ধ হয়ে যায়। ওই দিন প্রতিমন্ত্রী বলেছিলেন, শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বার্থান্বেষী মহলের নানা গুজব আর অস্থিতিশীল পরিস্থিতির জন্য সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে। এর জন্য পূর্বে কোনো ঘোষণা দেওয়া হয়নি। পরিস্থিতি বুঝে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত সংযোগ দেওয়া হবে বলেও জানিয়েছিলেন তিনি। বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে মন্তব্য করে ভারতের কেন্দ্রীয় সরকারের তোপের মুখে পড়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে পাল্টা জবাবে তিনি বলেন, অন্যদের চেয়ে তিনি পররাষ্ট্রনীতি বেশি বোঝেন। এর আগে ২১ জুলাই ধর্মতলার এক জনসমাবেশে মমতা ব্যানার্জি বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন, বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের রক্ত ঝরছে, তারা কেউ আশ্রয় চাইলে ফিরিয়ে দেবেন না বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ওই মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে নোট দিয়ে প্রতিবাদ জানায় ঢাকা। এমন আবহে প্রতিবেশী দেশের বিষয়ে মন্তব্য করা রাজ্য সরকারের এখতিয়ারে পড়ে না বলে জানায় দেশটির কেন্দ্রীয় সরকারের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তার বক্তব্যের জবাবে এসব কথা বলেন তৃণমূল কংগ্রেস সভানেত্রী। রেডিও তেহরান, খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। গাজার দেইরালবালা এলাকার সৈয়দা খাদিজা স্কুলে অবস্থিত ফিল্ড হাসপাতালে ইহুদিবাদী ইসরায়েলের বিমান হামলায় কমপক্ষে ৩৫ ফিলিস্তিনি শহীদ এবং শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, দেইরালবালা এলাকায় খাদিজা স্কুলে ৪,০০০-এরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন। সেই স্কুল মাঠে স্থাপিত আল আকসা শহীদ ফিল্ড হাসপাতালে আজ বিকেলে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে ৩টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে কমপক্ষে ৩৫ জন নিরীহ নাগরিক শহীদ হন। তাদের মধ্যে ১৫ জনই শিশু এবং ৮ জন নারী। ইসরায়েলি দখলদার সামরিক বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে যে খাদিজা স্কুলের ফিল্ড হাসপাতালে হামাসের নিয়ন্ত্রণ কেন্দ্রে হামলা চালানো হয়। তবে হামাসের মুখপাত্র ওসামা হামদান এই দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, খাদিজা স্কুলকে হামাসের কমান্ড সেন্টার বলে দাবি করা একটি জঘন্য মিথ্যাচার। ইহুদিবাদী ইসরায়েলের কারাগারে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা মুস্তফা মোহাম্মদ আবু আরার মৃত্যুর ঘটনায় প্রতিবাদ ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে হামাস বলেছে, ইহুদিবাদীদের কারাগারে হামাসের এই নেতার মৃত্যু হত্যাকাণ্ডের সমতুল্য। হামাস সুস্পষ্ট করে বলেছে, ইহুদিবাদীদের নির্যাতন এবং চিকিৎসা অবহেলার কারণে তার মৃত্যু হয়েছে। গাজার কারাবন্দী বিষয়ক মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে বলেছে, ইহুদিবাদী কর্তৃপক্ষ ফিলিস্তিনি বন্দীদেরকে অমানবিক পরিস্থিতিতে রাখছে এবং তাদের উপর ধারাবাহিক অত্যাচার নির্যাতন চালাচ্ছে। বিবৃতিতে এ ধরনের মৃত্যুর ঘটনাকে কুৎসিত ও
ও ঠান্ডা মাথার খুন বলে উল্লেখ করেছে মন্ত্রণালয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েল এ ধরনের ঘটনা ঘটালেও তা আন্তর্জাতিক সংস্থাগুলোর নজরের বাইরে থাকছে। ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টিকে চ্যালেঞ্জ করার পরিকল্পনা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেনের নতুন সরকার। গতকাল শুক্রবার 10 নং ডাউনিং স্ট্রিট এই ঘোষণা দিয়েছে। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সরকার আইসিসিকে বলেছিল যে তারা নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার বিষয়ে আদালতের এখতিয়ার সংক্রান্ত একটি প্রশ্ন জমা দিতে চায়। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ সংগঠনের দায়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং যুদ্ধমন্ত্রী ইউভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার জন্য আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান গত মে মাসে আদালতের প্রতি অনুরোধ জানিয়েছিলেন। যদি আদালত এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাহলে 124টি সদস্য রাষ্ট্র নেতানিয়াহু কিংবা অন্যদের গ্রেপ্তার করতে আইনগতভাবে বাধ্য। মার্কিন নেতৃত্বাধীন নেটো সামরিক জোট ইউক্রেন সংঘাত থেকে ফায়দা তুলছে। নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেছেন চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ঝ্যাং জিয়াওগ্যাং। চলতি মাসের শুরুতে ওয়াশিংটনে নেটো জোটের শীর্ষ সম্মেলনে গৃহীত ঘোষণার বিষয়ে ঝ্যাংকে মন্তব্য করতে বলা হলে তিনি বলেন, নেটো যে ঘোষণা প্রকাশ করেছে তা মিথ্যা ও পক্ষপাতপূর্ণ। নেটো ঘোষণাপত্রে বেইজিংকে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের একটি চূড়ান্ত সমর্থনকারী পক্ষ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ প্রসঙ্গে ঝ্যাং বলেন, মার্কিন নেতৃত্বাধীন নেটো মিত্ররা আগুনে ঘি ঢালছে এবং যুদ্ধ থেকে লাভবান হচ্ছে। চীনের উপর দোষ চাপানোর পরিবর্তে নেটোকে নিজের বিষয়ে চিন্তাভাবনা করা দরকার। ঝ্যাং পশ্চিমা সামরিক জোটের বিরুদ্ধে বিশ্বজুড়ে সংঘাত উস্কে দেওয়ার অভিযোগ করেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রেস সচিব দিমিত্রি পেসকভ বলেছেন, রুশ ইতিহাসের ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প খোলা মনের হতে পারেন, তবে তিনি মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞার দৌড় শুরু করেছিলেন। চলতি সপ্তাহের শুরুর দিকে মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজে এক সাক্ষাৎকার অনুষ্ঠানে ট্রাম্প বলেছেন, রাশিয়া নেপোলিয়ন এবং হিটলার দুজনকেই পরাজিত করেছে, ফলে পুনর্নির্বাচিত হলে ইউক্রেন সংঘাত বন্ধ করা তার জন্য অগ্রাধিকার হবে। এদিকে ট্রাম্প আমলের মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ওয়াল স্ট্রিট জার্নালকে একটি শান্তি পরিকল্পনার রূপরেখা দিয়েছেন, যা রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের প্রকৃত অবস্থানের সাথে ভিন্ন বলে মনে হচ্ছে। ওই পরিকল্পনা মূলত ট্রাম্প নিজেই প্রণয়ন করেছেন। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।